খসিদুলের পরনে এখনো নতুন পাঞ্জাবি, মেয়ে জামাই নিয়ে বৌভাত থেকে ফিরেছেন কেবল। এই তো মিথিলা পলাশ দুজনই আছে। মেয়েটা এক হাত গুটিয়ে গিয়েছে ডরে। নাহিদের সূত্রে এদের কেউ চেনে, সামনাসামনি প্রথম হলেও দলবলের ছবি দেখেছিল। আবার আলেয়ার মুখে ওই দিন ভোরের সব ঘটনাও শুনেছে। পুষ্পিতা বিট্টু দুজনকে জড়িয়ে যে কুৎসা উঠেছে, নির্ঘাত সে নিয়ে কিছু করতে এসেছে মাস্তানরা। ও গড, এই ভেজালে এখন নাও ফাঁসলেই হলো। সালমা বেগমের হুট করে জ্বর এসেছে, একেবারে হাড় হিম করা জ্বর। বিছানা রেখে উঠতে না পারার ন্যায় দশা। গত দুদিন ধরে একটা দানাও দাঁতে ঠিকঠাক কাটেননি যে। কেঁদে কেটে আরো দুর্বল হয়ে পড়েছেন। মেয়ে শ্বশুর বাড়িতেও যেতে পারেননি। বলহীন দেহ বিছানায় মিশে থাকায় খসিদুল নেমে আসার সময় স্ত্রীকে আর ডাকলেন না, বিশেষ করে যখন মিরাজ দরজায় কড়া নেড়ে জানালো, নিচে বিট্টু ডাকছে সবাইকে। এরপরে তো এখানে ওনাকে আনার ভুল করবেনই না তিনি। সালমা পুষ্পিতার সুখে আত্মরা হলেও ওদের মিথ্যা সম্পর্ক নিয়ে ভেতর ভেতর একটু হলেও বিশ্বাস করেছেন তিনি। জানেন কোনো মেয়ে এমনি এমনি এক ছেলের শার্ট পরে আসবে না, তাও পুষ্পিতার মতো মেয়ে। আর এই বিশ্বাস কোনোভাবে ভেঙে যাক খসিদুল চান না। এত বেগ পোহানোর পর ঝামেলাটা ঘাট থেকে নেমেছে, ওটাকে দ্বিতীয়বার তোলার মানেই নেই। আলেয়া, মহিদুল সাহেব আর দু চারজন আত্মীয় ব্যতীত বিশেষ কেউ নেই এখন। বাকিরা বৌভাত শেষ করে ফিরে গিয়েছেন। তীব্রকে দেখতেই চিবুকের পেশি টান টান করলেন খসিদুলের। কি মাস্তানি করতে এসেছে কে জানে। হঠাৎ চোখ গেল সাফিরের কাছে দাঁড়ানো রাহাতের দিকে। বিমূর্ত দৃষ্টি ঝাপটালেন উনি। তার ছেলে বেয়াদবগুলোর কাছে কি করছে? তিনি মোটা গলায় ডাক ছুড়লেন, রাহাত, এদিকে এসো। রাহাত ভয় পেল, মুখ শুকিয়ে গেল বাবার কড়া দৃষ্টিতে। একবার তীব্রর দিকে দেখল, সে ইশারায় বোঝালো যাও। রাহাত মাথা নামিয়ে গুটি গুটি পায়ে গিয়ে বাবার পাশে দাঁড়ায়। মুহূর্তে ছেলের দুবাহু চেপে ধরলেন তিনি। ধমকে বললেন, ওদের কাছে কি করেছিলে? রাহাত হা করার আগেই শাফিন সমগ্র গেট টান মেরে একপাশে নিয়ে গেল। শব্দে থেমে চকিতে চাইল দুজন। এবার পুরো দস্তর খোলামেলা হলো জায়গাটা। এতগুলো মানুষের উপস্থিতি, অথচ কোনো রূপ টাটু শব্দ নেই। আলিয়া বানু ছেলেকে ফিস ফিস করে শুধালেন। এরা কেরা খোরশেদ? তিনি জবাব দিলেন না। বিভ্রান্ত প্রশ্নবিদ্ধ চাউনিতে বাকিদের ন্যায় চেয়ে থাকলেন চারজন তাগড়া যুবকের পানে। মামুন সাহেব তীব্র এসেছেন শুনেই নেতিয়ে গেছেন। এখন সামনে দাঁড়িয়ে আরো বাজে অবস্থা হবে ওনার। কেন যে গিন্নির কথায় করতে গেলেন এসব? কি খেলা দেখবেন কে জানে। তিনি দোয়া দরুদ পড়ে তস্ত্র কদমে তীব্রর কাছে এলেন। দুনিয়ার সকল নম্রতা কণ্ঠে মেখে বললেন, বিট্টু ভাই, কোনো সমস্যা হচ্ছে কি? তীব্র হুহা করল না, সোজা হুকুম ছুড়ল নিজের জায়গায় গিয়ে দাঁড়া। চুপসে গেলেন তিনি। আর চোখে একবার হাকিমের দিক দেখলেন। তার হাঁটুতে নীরব ভূমিকম্প নেমেছে। কপালে আজ শনি আছে তা পরিষ্কার। মামুন টলমল ভঙ্গিতে এসে বউয়ের পাশে দাঁড়ালেন। চাপা চিন্তিত গলায় বললেন, বলেছিলাম যেখানে বিট্টু মাস্তান জড়িত তা নিয়ে ঘাটতে যেও না। এখন দেখো কি হয়। ডলি পাল্টা উদ্বিগ্ন হয়ে বললেন, আমি কি জানতাম এই ছেলে সব শুনে বাড়িতে চওড়াও হতে আসবে। ভেবেছিলাম মেয়েটাকে ফেরত দিয়ে ফিরেও তাকাবে না। আর এসব শুনে অমন মেয়েকে কি বাড়িতে রাখা যায় তুমিই বলো। মামুন হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। একটা ছোট বিষয় পেলেও ডলি যে তাল বাড়িয়ে ফেলেন এসব তার জানা। কিন্তু এখন কি হবে? শেষমেশ বিপদে পড়বেন নিজেই। হাকিমের দেহ নরবরে, তাণ্ডব চলছে বুকেও। নিজের চিন্তায় উষ্ঠঘাত প্রাণ। আচমকা কাঁধে শক্ত কিছুর পতন পেতেই কেঁপে উঠলেন। তীব্র হাত রেখেছে। হাকিমের ভয়ার্ত চাহনি প্রকট হলো এবার। তুতলে বললেন, বিট্টু ভাই, আমি কিছু করেছি? তীব্র সে উত্তর দিল না। নিজের মতো রাহাতের দিক আঙুল তাক করে শুধালো, ওর বোন পুষ্পিতা চিনিস তাকে? হাকিম সহ আরো একটি বক্ষ দুক দুক করে কাঁপে। যা ভয় পেয়েছিল তাই হচ্ছে। মিথিলা চোরা নজরে পলাশের দিকে দেখল। তার কপালে গাঢ় ভাঁজ। এখানে কি করছে আগামাতা বুঝতে না পারার চিহ্ন। মিথিলা কবজি দিয়ে নাকের ঘাম মোছে। নতুন বরের সামনে কিছু খুঁড়তে সাপ না বের হয়। হাকিম ঢোক গিললেন। নীরব দেখে তীব্র ভ্রু নাচালো। চিনিস? ভয়ে ভয়ে মাথা দোলালেন উনি। ও যে গত পরশু রাতে আমার সাথে ছিল, তোকে কে বলেছে? কেউ বলেনি? তীব্র চোখ ছোট করলো। আজব, কেউ বললো না, তাহলে তুই বুঝলি কি করে? হাকিমের কণ্ঠরোধ হয়ে আসছে। কোনো রকমে বললেন, আপনার গাড়ি থেকে নামতে দেখেছিলাম সকালে। তীব্র অবাক হওয়ার ভান করে বলল, তাই? এটাই বুঝেছিস? মানে আন্দাজ করেছিলি, এই তো?
হাকিম দিশাহীন কি করবেন কি বলবেন সে নিয়ে। মিথ্যে বলেও পার হবেন না। তীব্র নিশ্চয়ই আটঘাট বেঁধে ধরেছে তাকে। এবারও আতঙ্কে মন্থর ভেগে মাথা ঝাঁকালেন তিনি। তীব্র কাঁধের হাতটা নামালো, শাফিনদের বলল, শাফিন, মানুষ আন্দাজ করে কোথা দিয়ে? সে ফটাফট বলল, মাথা দিয়ে। তাহলে তো ওর মাথায় অনেক বুদ্ধি। এই বুদ্ধির জন্য ওকে একটা পুরস্কার দেওয়া উচিত না? তিনজন প্রফুল্লতায় আওড়ালো। অথচ আতঙ্কে কাজ হয়ে এলেন হাকিম। পুরস্কারের নামে নির্ঘাত ভোগ আছে কপালে। তীব্র বলল, পুরস্কার দিলে এই কটা লোকের সামনে কেন দিব? এক কাজ কর, আশেপাশে যত লোকজন সব ডেকে আন। এই বুদ্ধির তারিফ করা তাদেরও কর্তব্য। মিরাজ মুশফিক ঠোঁট চেপে হেসে ছুটে গেল। হাকিম দরফর করতে বলতে গেল। ভাই আমি আর আগুন চোখে চাইল তীব্র। ওইখানে আটকে গেলেন তিনি। চাউনিতে ঝলসে দেওয়া ভয়ানক দাবানল দেখে একটা বাক্য উচ্চারণে স্পর্ধা পেলেন না। মিরাজ মুশফিক ফিরে গেল। হাতে জিনিসপত্র আছে। ডাকাডাকিতে লোকজন একে একে আসছে। মিনিটে ভিড় বাড়ল সেখানেকার। গেটের ওপার এপারের মাঝামাঝিতে তীব্রদের রেখে দুপাশে গাদাগাদি হলো। হাকিম অদৃশ্য হস্তে কপাল চাপড়াচ্ছেন, আহাজারি করছেন কৃতকর্মের। কেন গিয়েছিল এসব বলতে? কি দরকার ছিল আগুন নিয়ে খেলার? তার সুপ্ত হা হুতাশের মধ্যে আচমকা তীব্র ওনাকে নিজের দিক টেনে ঘোরালো। ব্যয়বাক্যহীন প্রকাণ্ড এক থাপ্পড় মারল গাড়ে। হতচকিত হাকিম টালমাটাল হয়ে ছিটকে পড়লেন নিচে। আটকে উঠল সকলে। মামুন চোখ মুখ খিচে চেহারা ঢেকে ফেললেন, যেন খুশিটা উনারই লেগেছে। যেই মাথায় এত বুদ্ধি সেই মাথায় চুল বেমানান। এই নাপিত! স্থূল কণ্ঠের ডাকে ছেলেটি নড়ে চড়ে চাইল। তীব্র হাকিমের দিকে আঙুল তাক করে বলল, মাথা ন্যাড়া গড় কুইক। হাকিম ছটফট করে পেছনে তাকালেন। বোবা সাহায্য চাইলে মামুনের নিকট, কিন্তু সে লোকের এক পা আগানোর দুঃসাহস নেই। নাপিত ছেলেটি কম বয়সী। তীব্র আগে ভাগে বলে রাখাতে মিরাজ মুশফিক ওকে সেলুন থেকে বগল বাঁধা করে এনেছে। হাকিমের দৃষ্টি অস্থির। পেশায় ছোটখাটো হলেও মাথা ন্যাড়া করার মতো অসম্মান তো কাম্য নয়। এখন বাঁচার একটাই উপায়। মস্তিষ্কে উদয় হয় ছুটে পালানোর চিন্তা। বিধিবাম উঠতেও পারলেন না। আকস্মিক দুই পাশ থেকে ঘাড়ের দুই দিক চেপে ধরল শাফিন আর মুশফিক। নড়াচড়া রুদ্ধ করে দিল মুহূর্তে। মাথার তালুতে খুঁড়ের টান পড়তেই হাকিম ঝরঝর করে কেঁদে দিলেন। সঙ্গে সঙ্গে ঠোঁটে হাসি ফুটল রাহাতের। 50-এর অধিক মানুষ দুপাশ ঘিরে। তীব্র পায়ের উপর পা তুলে পাতানো চেয়ার বসে লাইটার দিয়ে দামি সিগারেটের মাথা জ্বালায়। ধোঁয়া ওড়ে, সাথে বাতাসে ওড়ে হাকিমের অসহায়ত্ব, তার অপমানিত হবার ক্রন্দন। অশ্রুজল পিচের রাস্তায় পড়ে মিশে যায়। প্রত্যেকের মুখ ছোট করে দেখছে সেসব। এক পাশের চুল কাটতেই তীব্র হাত উঁচিয়ে থামতে বোঝালো। কিছু বলতে হয়নি। মিরাজ নিজ উদ্যোগে বয়ে আনা জিনিস থেকে কালির দোয়াত তুলল। ছিপি খুলে উপর করে ঢেলে দিল উন্মুক্ত তালুর উপর। হাকিমকে স্তম্ভিত করে দিয়ে পরপর সারা মুখে লেপে দিল ধপধপে সাদা চুন। জড়বুদ্ধি হয়ে গেলেন তিনি। চেয়ে রইলেন নিহতের ন্যায়। হাউমাউ করে কেঁদে উঠলেন পুনরায়। তীব্রর উপর সেই কান্নার প্রভাব পড়ল না। উল্টে চোখ বুজে বিশাল শ্বাস টানল সে। কেন যেন মনে হচ্ছে এই কান্না পুষ্পিতা মেয়েটার কান্নার কাছে কিছুই হবে না। ওই দিন নিরপরাধ হয়েও চরিত্রের দোষারোপ এসে নিশ্চয়ই আরো বেশি কেঁদেছিল। তীব্র বাম হাতে সোনালি চুল টেনে টেনে চোখ মেলল, আদেশ করল, ছবি তোলোর। অর্ধ মাথানাড়া আর মুখ ভর্তি চুলকালি মাখা হাকিমের ফটাফট ছবি উঠালো মিরাজ। এরূপ সম্মানের আহুতিতে হাকিম তখন বিমূর্ত বিধ্বস্ত। তীব্র চিবুক মটমট করে উঠল, বলল, সামান্য চেহারায় চুনকালি পড়ায় কেঁদে ভাসাচ্ছিস হাকিম? সেখানে আন্দাজ করে একটা মেয়ের চরিত্রে কালি মেখেছিলি। ভাবতে হবে তখন মেয়েটার কেমন লেগেছিল। সকলে নিস্তব্ধ রইলেও চোখ মুখ জলজল করলো রাহাতের। সে খুশিতে হাততালি দিয়ে উঠল। তরিত হাত দুটো চেপে ধরলেন খোরশেদুল। বাবার চোখ রাঙানো দেখে নিবে গেল ছেলেটা। তীব্র ছট করে ঘাড় কাত করে চাইল মামুনের দিকে। অমনি কলিজা লাফিয়ে উঠল ওনার। এইবার নিজের পালা বুঝতেই ঝড়ের বেগে এসে ওর পায়ের কাছে বসে পড়লেন। হাহাকার করে বললেন, আমি কিছু বলিনি ভাই মেয়েটাকে। যা বলার সব আমার বউ বলেছে। আমি বারণ করেছিলাম, শোনেনি। আমাকে ছেড়ে দিন। ডলি বেগম দাঁত কটমট করলেন। নিজে বাঁচতে কি সুন্দর তাকে ফাঁসিয়ে দিচ্ছে। তীব্র বিরক্ত গলায় বলল, পা ছাড় শালা, না হলে এক লাথিতে মাজা ভেঙে দিব। মামুন হুমকি শুনলেও মানেনি। অমন দুহাতের মাঝে তীব্রর এক পা জোড়া বসে রইলেন। তীব্র চসূচক শব্দ করে বেজায় খারাপ হওয়া মেজাজ নিয়ে বলল, তুই পা ছাড়বি?
মামুন কেঁদে ফেলেছেন। জোরে জোরে মাথা নেড়ে বললেন। তীব্র তেরা রক্তচাপ সক্রিয় হয়ে উঠল। সত্যি দুরন্ত এক লাথি মারল। সাহসে ঠিকরে পড়লেন মামুন। হকচকিয়ে উঠল বাকিরা। তীব্র ঝুঁকে মামুনের কলার টেনে ধরল। ত্রাসে যুবথুবু ডলির দিক দেখলো এক পল, সদর্পে জানালো, বলল, মহিলা মানুষকে আমি কিছু বলি না, গায়ে হাত দেওয়া তো বিশাল ব্যাপার, কিন্তু তোর বউকে একটা শাস্তি না দিলে শান্তি পাবো না রে মামুন। কি দেয়া যায়? হ্যাঁ। তীব্র বা হাতে থুতনি ঘষল, নাটক করলো ভাবছে। ডলির গলবিল তখন মরুভূমি। আশপাশ চাইছেন ভীত নজরে। যেখানে বিল্ডিংয়ে সবার উপর তিনি ছুরি ঘোরান, সেখানে এত ভাড়াটিয়ার সামনে একে দুর্দশা আজ। তীব্র চট করে বুদ্ধি পেয়েছে, এমনভাবে বলল, মেয়েটা মানে পুষ্পিতা যদি এখানে ফিরে আসে তবে তোদের একটা ফ্ল্যাটে ওকে মাগনা রেখে দিবি, যাকে বলে বিনামূল্যে। আর ও যতদিন এখানে থাকবে ওর সমস্ত কাজ করবে তোর বউ, রান্নাবান্না, কাপড় কাচা, সব, মানে সব। রাজি? মামুন চিন্তা ভাবনা ছাড়াই বলল, রাজি, আমি রাজি। তীব্র চাইতে ডলির শুষ্ক চেহারার মতো মাথা কাত করলেন, মিনমিন করে বললেন। আমিও রাজি। তীব্র কলার ছাড়ল না, যেন ছুড়ল মামুনকে। রোগাশোকা লোকটা খানিকটা পিছিয়ে গেলেন। এদিকে পলাশ হা করে সব দেখছে। এই রকম বিস্মিত আলিয়া মানু। তীব্রর এক একটা দর আওয়াজ, নির্বিক চিত্ত দেখে ভ্রান্ত তারা। তীব্র চেয়ার ছেড়ে দাঁড়ালো, এসে থামলো একদম খসেদুলের মুখোমুখি। তৎক্ষণাৎ দৃষ্টি নামালেন তিনি। ডানে বামে এলোমেলো পাতা ফেললেন। তীব্র ভীষণ চিন্তিত কণ্ঠে বললেন, তোকে কি করা যায় বলতো? খসেদুলের দেহ শক্ত হয়ে গেল। পেশায় একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হয়েও হাঁটুর বয়সী ছেলের মুখে তুই ডাকটা অবিলম্বে হজম হলো না। তিনি চুপ থাকলেও পাশ থেকে আলেয়া ক্ষেপে বললেন, ওই পোলা, তুমি আমার পোলার লগে এমতে কথা কও কেন সাহসে? তুমি জানো হ্যাঁ কেডা? কত নামি দামি লোকগো লগে আমার পোলার উঠবস তুমি জানো? 2 দিন গো ছোকরা, এক থাপড়ে সিধা বানাইয়া দিব ক। খসেদুলের চসূচক শব্দ করলেন। তার মা এখানে থাকে না, তীব্র সম্পর্কে জানেও না কিছু, আর তাই জন্য এরকম ফটর ফটর করছে। কথার মধ্যে তীব্র লাল চোখে সজোরে ধমক দিল। এই বুড়ি চুপ। বক্ষ ছ্যাদ করে উঠল বৃদ্ধার। আটকে উঠলেন এরকম। শীর্ণ বুকে হাত দিয়ে ছেলের ধার ঘেঁষে দাঁড়ালেন। ভীত সন্ত্রস্ত চোখে দেখে গেলেন তীব্রকে। খোরশেদ জিভে ঠোঁট ভেজালেন। পরিস্থিতির সামনে বললেন, আমি কি করেছি? তুমি কেন আমাকে? পেছন হতে সাফিন পুরো কণ্ঠে সূর্যে দিল, তুমি না, আপনি। এই এরিয়ায় বিট্টুকে তুমি বলার সাহস কেউ করে না। খসেদুল বিঘ্ন পেয়ে থামলেন। আমতা আমতা করে বললেন, আপনি এইভাবে আমাকে কেন দেখছেন বলুন তো? আমি তো কিছুই করিনি। পুষ্পিতা এতকাল আমার বাড়িতেই ছিল, তাই না? আমি ওকে আশ্রয় দিয়েছি, নিজের টাকায় খাইয়ে পরিয়ে বড় করিয়েছি। আপনি হয়তো সব জেনে গিয়েছেন এতক্ষণে, তাহলে আমি কেন বিনা দোষে সাজা পাবো? তীব্র এমন ভাব করলো যেন কানের এক পাশ দিয়ে চলে গিয়েছে সব। খসেদুলকে সম্পূর্ণ অবজ্ঞা করে রাহাতকে শুধালো। রাহাত, তোমার বাবা কিছু করেনি ওই দিন? রাহাত নিশ্চুপভাবে মাথা নোয়ালো। তার চোখ মুখ সহায়হীন। বাবার দোষ তার সামনে বলার সাহস এইটুকু বাচ্চার হবে না তীব্র বুঝলো। ফোঁস করে শ্বাস জারল সে। খসেদুলের উদ্দেশ্যে বলল, তুই কি করেছিস আমি জানি। বললে আব্বা বোঝার ক্ষমতা বিট্টুর আছে। এলাকার সকলের হাঁটু কাঁপানোর যোগ্যতা কারো এমনি এমনি হয় না। শুধু রাহাতের বাপ বলে তোকে কিছু বললাম না। তবে হ্যাঁ, মেয়েটা ফিরবে কি না জানি না, ধর ফিরল, আর তখন যদি আমার কানে যায় তুই আবার কিছু বলেছিস ওকে, সেদিন বিট্টু ভুলে যাবে তুই মানুষ, মনে করবে তুই ফুটবল, আমি রোনালদো। তারপর লাথাতে এ গোল পোস্ট থেকে ও গোল পোস্টে নিয়ে যাব তোকে। ঢুকেছে মাথায়? এত লোক, আত্মীয় স্বজন, ফ্ল্যাটের পরিচিত অপরিচিত মানুষ, সর্বোপরি ছেলে মেয়ে আর জামাইয়ের সামনে এমন মানহীনতা কল্পনাও করেননি খসেদুল। অপ্রত্যাশিত অপমানে কাঁচা হয়ে রইলেন। ভেতর ভেতর ক্ষিপ্ততার অনলে অঙ্গার হলেও টু শব্দ করলেন না। প্রথম দিনই সে চায়ের দোকানে বিট্টু মাস্তানে যে বায়োডাটা পেয়েছিলেন, তাতে চুপ থাকা ছাড়া কিছু করার নেই। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সামনে ওনার মতো সাধারণ মানুষের ক্ষমতা কি? বাধ্য হয়ে দাঁত চেপে হজম করলেন কথাগুলো। উত্তরে উপর নিচ মাথা নাড়লেন কেবল। শ্বশুরের এমন অপমানে পলাশ বিস্ফোরিত নয়নে তাকিয়ে পাথর বেশে দাঁড়ানো মিথিলাকে বলল। মিথিলা চাপা কণ্ঠে বলল, চুপ থাকো, তুমি একে চেনো না। তীব্র কপাল কুঁচকে শব্দের উৎস খুঁজতে তাকালো। মিথিলার সঙ্গে চোখাচোখি হইতেই ভ্রু দুটো এঁকে বেঁকে এলো এবার।
কিছু মনে করার চেষ্টা করলো। মিথিলা থতমত খেয়ে আগে চোখ নামিয়েছে, কিন্তু তীব্র থেমে থাকলো না। অনিশ্চিত কণ্ঠে আঙুল উঁচিয়ে বলল, তুই নাহিদের গার্লফ্রেন্ড না? মিথিলা চমকে উঠল, থমকে গেল, চাইলো হতবম্ব গোলাকার চোখে। স্বামী, বাবার সাথে এত মানুষ, এদের মধ্যে গুন্ডাটা বেফাস কিছু বললে না শেষ। হাঁ করার আগেই তীব্র শব্দ করে হেসে ফেলল। হাসিটায় মস্তিষ্ক সব কেঁপে উঠল মিথিলার। তাকে বিমূঢ় করে দিয়ে তীব্র উঁচু কণ্ঠে বলল, পুষ্পিতাকে আমি চিনতাম না, আগে কখনো দেখিও নি। তবে ওর সাথে যা হয়েছে তার জন্য দায়ী এই মেয়েটা, মিথিলা। সকলে বিক্ষিপ্ত। শশব্যস্ত চাউনিগুলো এসে নিক্ষেপ হলো তীব্র তর্জনীর উপর। নিশানায় থাকা মিথিলার মুখ তত্র ফ্যাকাশে হয়ে আসে, বক্ষস্পন্দন রুদ্ধ ওখানেই। পলাশ আর্তনাদ করে বলল, মিরাজ বলল, যা তা না, এই মিথিলা একটা চূড়ান্ত লোভী মেয়ে। আমাদের বন্ধু নাইদের সাথে দীর্ঘদিন প্রেম করে টাকা পয়সা দামি দামি গিফট হাতিয়েছে। এই যে এই এলাকায় এসেছিল ওর কাছাকাছি থাকবে বলে, কিন্তু যে নাইদের তাকে ভালো ঘর দিয়ে সম্বন্ধ এলো, অমনি ওর সাথে ব্রেকআপ। ওদিকে আমাদের বন্ধু এর জন্য কেঁদে কেটে মরছিল। তাই আমরা চাইছিলাম একে তুলে নিয়ে নাইদের সঙ্গে বিয়ে দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত পুষ্পিতা মেয়েটাকে ভুলে নিয়ে গিয়েছিল। আর যখন বুঝলাম তখন ফেরতও পাঠিয়েছি, তাও একেবারে অক্ষত অবস্থায়। অক্ষত মানে তোরা যা ভাবছিস তাই। যে হারামজাদা এর মধ্যে দ্বিতীয় মানে বের করবি সেটাকে সেখানেই পুঁতে ফেলবো আমি। তোদের যা বলার হয় এই গোল্ড ডিগারটাকে বল, কিন্তু ওই মেয়ের দোষ, ওকে না। তীব্র কথায় খসিদুলের পৃথিবী তুলে ওঠে। স্তব্ধ লোচনে মেয়ের পানি চাইলেন। মিথিলার চিবুক তখন গলায়, কোণঠায় মাটিতে মিশে যাওয়ার অবস্থা। পলাশ উন্মায় থরথর করে উঠল। ওর কোরই চেপে নিজের দিকে ফিরিয়ে বলল, মিথিলা সজল চোখে চাইল, নিষ্পাপ কণ্ঠে সাফাই দিতে বলল, আমার কথাটা শোনো। তীব্র কানের মধ্যে কনিষ্ঠ আঙুল ছাড়ে, অনীহ গলায় বন্ধুদের বলে, এখানে এখন নাটক চলবে, আমাদের কাজ নেই, চল। তারপর বাকিদের দিকে চেয়ে শুধালো, আর কেউ কিছু বলবি? মামুর শাহ মাথা নাড়লেন সবার আগে। তীব্র সাঙ্গপাঙ্গ সমেত পা বাড়ালো, হঠাৎ দাঁড়িয়ে ফিরে চাইলো, আঙুল উঁচিয়ে তর্জন দিল, কসম আল্লাহর, আর একবার যদি আমার কানে যায় আমাকে জড়িয়ে ওই মেয়েকে কেউ কিচ্ছু বলেছিস, সেটা ঠোঁট কেটে উল্টো করে ঝুলিয়ে রাখবো আমি। ভীত মানুষগুলোকে পেছনে ফেলে হনহনে কদমে বাড়ির আঙিনা ছাড়ল তীব্র। সে যেতে এতক্ষণে শান্ত থাকা পরিবেশ মুহূর্তে সবর হয়ে উঠল। চাপা গুঞ্জন ঝমঝমিয়ে বাজলো গীত বিতানের ন্যায়। সবার বক্র চাউনি ক্রমে ক্রমে মিথিলাতে বর্তালো। কানাঘুষে চলল সেদিনের মতন। ডলি বনহিতে ঘি ঢেলে বললেন, এর মানে আপনার মেয়ে এসবের মূলে? ছি ছি, কি লোভ কি লোভ! এক ছেলের থেকে টাকা পয়সা হাতিয়ে আরেক ছেলের গলায় ঝুলে পড়া, তাও আবার গুন্ডা ছেলের সাথে প্রেম। আর কি কি করেছে কে জানে। শুধু শুধু পুষ্পিতা মেয়েটাকে কথা শোনালাম ওই দিন। খসিদুল বাকরুদ্ধ, মাথায় অনাকাঙ্ক্ষিত বাজ পড়ার তোপে ধীরভূত তিনি। আলিয়ার মুখ বন্ধ। নিজের নাতনির কীর্তিকলাপের বিরুদ্ধে কি বলবেন? ডলি বেগমের সাথে আরো কজন গলা মেলালেন। মিথিলার জমিন কাঁপছে। সে কাতর চোখে স্বামীর দিকে চাইল। পলাশের কটমটে চাউনি পায়ের জুতোর উপর। আশেপাশের কথাবার্তা সব স্পষ্ট আসছে কানে। ক্রোধে লাল হয়েছে মোটা নাক। মিথিলা তার হাব ভাব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগল। ভয়ে ভয়ে হাতটা ধরতে পলাশ স্ফুলিঙ্গের ন্যায় ফুলকি তোলে, একেবারে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয় বাহু। মিথিলা বক্ষ থামে, ধরফর করে হৃদয়। কম্পিত কণ্ঠে কিছু বলতে চাইলে আটকে দিল পলাশ। সবার সামনে মুখের উপর আঙুল তুলে বলল, সকাল 9:20 চড়ুই পাখির কিচিরমিচির শব্দে শহুরে আবহাওয়া তারুণ্যে মেতে। ঝড়ে ঝড়ে গন্ধ বহে, বেলকনির কাঠের দরজাটা এপাশ ওপাশ করছে। নুহা বিছানায় আধশোয়া, শক্ত পায়ে পিঠ ঠেকিয়ে মাথার এক হাত চেপে বসেছে। রাতে ঘুম হয়নি, মাথা ধরেছে তাই। সে চোখ বুজেছিল। কামরায় হঠাৎ কারো পায়ের শব্দ শুনে পল্লব মেলে চাইল। আয়েশা রহমান পরিপাটি হয়ে ড্রেসিং টেবিলের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। নুহা মাকে দেখে নড়ে চড়ে বসে। বাবা জয়নাল উদ্দিন মারা গিয়েছেন বছর পেরোবে। মা একটি বেসরকারি ব্যাংকে চাকরিরত, সকাল 10টায় রোজকার অফিস। এই তো সেজন্যই তৈরি হচ্ছেন। নুহার পূর্ণ দৃষ্টি তখন আয়েশাতে। পরনে সাদামাটা সুতির শাড়ি, কুচিগুলো একটার উপর আরেকটা নিপুণ হাতে গাঁথা। সমাজে ওর মা বিধবা হলেও চেহারা টকবকে চৌদশ এখনো ঠিক চোখে লাগার মতো।
কিন্তু আয়শা রহমান একবারও মেয়ের দিকে দেখলেন না। এই যে মাথা ব্যথা জেনেও ভালো মন্দ জিজ্ঞেসও করলেন না। গত 3 দিন ধরে ভদ্রমহিলার চেহারায় অন্ধকার নেমেছে। এখনও কেমন গোমরা মুখে হিজাবের পিন আটকাচ্ছেন। ওনার মুখ অবয়ব এমন অবস্থা নুহা আগে দেখেনি। তার মা মানুষটা ভীষণ হাসি খুশি। স্বামী হারিয়ে একা হাতে একটা মেয়ের সংসার সামলেও কি সুন্দর করে হাসতেন। নুহা বুক ভার করে শ্বাস ফেলল। মায়ের ভাবমূর্তি আঁচ করতে আঁক বাড়িয়ে শুধালো, লাঞ্চ নিয়েছ আম্মু? আয়নার মধ্য থেকে মেয়ের বিম্বে একবার চোখ বোলালেন আয়েশা। কণ্ঠ গম্ভীর রেখে জানালেন, লাগবে না। নুহা বুঝল মায়ের রাগ এখনো পড়েনি। নেমে এসে পাশে দাঁড়ালো ওনার, যেচে হেসে বলল, বাহ, শাড়িটা তো তোমাকে দারুণ লাগছে তো। কবে জানি নিয়েছো? আয়েশা জবাব দিলেন না, সরে এলেন কাছ থেকে। কাঁধে ব্যাগ ছাতা ভরতে ভরতে একবার হাত ঘড়ি দেখলেন। নুহার মুখে মেঘ ছড়ালো অমনি। মন খারাপ করে বলল, আম্মু এরকম করছো কেন, তাও একটা সামান্য ব্যাপার নিয়ে? আয়েশা তাকালেন, অবাক হয়ে বললেন, সামান্য? এটা তোমার কাছে সামান্য ব্যাপার নুহা? আমাকে কোনো রকম জিজ্ঞেস না করেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, আর বলছো সামান্য? নুহা মাথা নোয়ালো। তিনি বললেন, কখনো তোমাকে বকিনি, একমাত্র সন্তান বলে একরত্তি শাসনও করিনি। যখন যা চেয়েছো কষ্ট হলেও হাজির করেছি সামনে, যথেষ্ট স্বাধীনতাও দিয়েছি। তার মানে তো এই নয় যে তোমাকে লাইসেন্স দিয়েছি আমার বাসাটাকে আশ্রয়স্থল বানানোর। নুহা চোখ তোলে মৃদু মন্দ অসহায় কণ্ঠে বলে, তাহলে কি করতাম আমি? কি করার ছিল বলতে পারো? তোমাকে তো সবই বলেছি। আমি ছাড়া পুষ্পিতার যাওয়ার আর কোনো জায়গা নেই আম্মু। তুমি... আয়েশা কথা আটকে দিয়ে বললেন, যাওয়ার জায়গা নেই বলে তার দায়িত্ব তুমি নিয়ে বসনি। আর সত্যিই তো, যে মেয়ে একটা গোটা রাত বাড়ির বাইরে কাটিয়ে আসে, সমাজ অবশ্যই তার চরিত্র নিয়ে কথা তুলবে। আমি তুমি আমরা যে কেউ হলেও উঠতো। এখানে ভুল তো কিছু নেই। তাহলে কেন জেনে শুনে এইরকম মেয়েকে আমার বাসায় রাখবো? তুমি কতক্ষণ থাকো বাইরে? কলেজে আসা যাওয়া ছাড়া কতটুকুই বা থেকেছ? বিট্টু মাস্তানের ব্যাপারে আমি শুনেছি যা শোনার, হয়তো দেখিনি, কিন্তু বায়োডাটাতেই বোঝা যাচ্ছে কে কী রকম। ওরকম বকাটে ছেলে পেলে এত রূপবতী মেয়ে নিয়ে এমনি এমনি ছেড়ে দেয় না নুহা। নুহা 2 সেকেন্ড জ্বরের ন্যায় চেয়ে রইল মায়ের দিকে। পরপর শান্ত ধীর কণ্ঠে বললেন, আমি ওসব জানি না। পুষ্পিতা বলেছে ওর সাথে কিছু হয়নি, এর মানে আমি বিশ্বাস করি ওর সাথে কিছুই হয়নি, তাতে যে যাই বলুক না কেন। বন্ধুর প্রতি এমন অতিরিক্ত বিশ্বাস দেখে আয়েশা বিস্মিত না হয়ে পারলেন না। বললেন, বাহ, তাহলে তো আমার আর কিছু বলারই থাকলো না। শুনে রাখো, এই জল কিন্তু খুব সহজে মুছবে না। তুমি আমার মেয়ে, আমি কি তোমার খারাপ চাইবো? আমার মন বলছে বিট্টু তার দলবল নিয়ে পুষ্পিতার জন্য এ বাড়িতে হানা দেবেই। ওদের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। আমিও সারাদিন অফিসে থাকি। ওরা ভালো ছেলে নয়। মাঝ থেকেই শুধু শুধু নিজে বিপদে পড়বে কেন? নুহা নম্র কণ্ঠে প্রতিবাদ করল, এরকম কিছুই হবে না, তুমি বেশি বেশি ভাবছো। আয়েশা 2 ভ্রু উচালেন, ও তাই? আচ্ছা ঠিক আছে, মাস্তানটার কথা বাদ দিলাম, কিন্তু গত 3 দিন ধরে যা সব হচ্ছে তার খোঁজ তুমি রাখো? এই তো গতকাল যখন ফিরছিলাম, নিচতলার মহিলা ইনিয়ে বিনিয়ে পুষ্পিতার জন্য তার ভাইয়ের সম্বন্ধের প্রস্তাব রেখেছিল। কত কিছু বলে কাটিয়েছি, সেটা আমি জানি। এমন ঝামেলায় কেন পড়ব? এসব তো আমার সামলানোর কথা নয়। আর এরকম যে রোজ হবে না তার কি নিশ্চয়তা? সুন্দরী মেয়ে দেখলে প্রতিবেশীরা এরকম একটু আধটু করে আম্মু। আমার গায়ের রং তো পুষ্পিতার মতো উজ্জ্বল না, তাও কত বিয়ের প্রস্তাব পাওনি তুমি? তখন সামলাতে না? নুহা 2 পা এগিয়ে গেল, তারপর মোলায়েম কণ্ঠে বলল, পুষ্পিতার তো মা নেই আম্মু, তোমারও তো আরেকটা সন্তান নেই, ওকে নিজের মেয়ে বানানো হয় না? আয়েশা কড়া কণ্ঠে বললেন, ফিল্মি ডায়লগ বাদ দাও নুহা, ভালো কথা বলছি শোনো। পুষ্পিতাকে কোনো গার্লস হোমে বা হোস্টেলে রেখেছো, দরকার পড়লে আমি নিজে সব ব্যবস্থা করে দেব, প্রয়োজনে ওর খরচও চালাবো, কিন্তু এইভাবে ওকে ফ্ল্যাটে রাখা নিরাপদ মনে করছি না।
আমার জায়গায় তুমি থাকলে তুমিও করতে না। তারপর মেয়ের মাথায় হাত রেখে বললেন, কালোকে একটা ভালো দেখে হোস্টেলে রেখে আছি। নুহা সঙ্গে সঙ্গে মায়ের হাতে নামিয়ে দেয়, চড়া কণ্ঠে বিরোধিতা জানায়। না, পুষ্পিতা কোথাও যাবে না। ও তো এখানে আসতেই চায়নি, আমি জোর করে এনেছিলাম। আমি আমার বাবার মেয়ে, কথার খেলাপ আমি করব না আম্মু। পুষ্পিতার নিজের পায়ে না দাঁড়ানো অবধি ওকে আমি কোথাও যেতে দেব না। তুমি বেশি আপত্তি করলে আমিও ওর সাথে চলে যাব। আয়শা হতবাক, রেগে মেগে বললেন, যে মেয়েকে তার নিজেদের লোকেরা বাড়ি থেকে রাখে, যে মেয়েকে তার নিজেদের লোকেরা বাড়িতে রাখেনি, তাড়িয়ে দিয়েছে, তার প্রতি তোমার এত দরদের কোনো মানে হয় না। আর আমি কেন ওকে বাসায় রাখতে যাব বলতে পারো? পুষ্পিতা আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি আমার মা। আমার বেস্ট ফ্রেন্ডের প্রতি আমার দায়িত্ব আছে, যেমন তোমারও আমার প্রতি দায়িত্ব আছে। আমার কথার খেলাপ মানে তোমার এই অসম্মান। তবে আমি জানি তুমি বিট্টু মাস্তানের কথা শুনেই এত ভয় পাচ্ছ। তাহলে আমার মা তো এমন নয়, তার মন আমার থেকেও বড়। পুষ্পিতাকে এত আদর করতে তুমি, একটা সামান্য ঘটনায় সেসব শেষ হয়ে গেল। আয়েশা রহমান ব্যর্থ চোখে চাইলেন, যুক্তি দেওয়ার জন্যই জুৎসুই জবাব এলো না জিভে। নুহা যে গুছিয়ে তাকে দমিয়ে দিল পরিষ্কার বুঝলেন। অসহ ভঙ্গিতে বললেন, যা খুশি করো, আমি এসবের মধ্যে নেই, কিচ্ছু বলবো না আর। বলতে বলতে কাঁধে ব্যাগ ঝুলালেন তিনি। নুহা ঠোঁট চেপে হেসে বলল, কিন্তু তুমি আমাকে কিছু বললেই আমি বাবার কাছে বলে দেব, তাকে নালিশ ঠুকবো যে আম্মু আমাকে এখন আর আগের মতো ভালোবাসে না, আমার কথাও শোনে না, বাবা নেই বলে আমার সাথে রুড বিহেভ করে। আয়েশা পেছন ফিরলেন, চোখ পাকিয়ে বললেন, সবসময় বাবাকে টেনে ইমোশনাল ব্ল্যাকমেল করো না, বলেছি তো যা খুশি করো। যখন একটা বিপদে পড়বে তখন সবার আগে মাকেই খুঁজবে। নুহা অমনি দুই হাতে জড়িয়ে ধরল ওনাকে, আদরে কণ্ঠে বলল, তা তো খুঁজবই, মা ছাড়া আমার আর আছেটাকে। আয়েশা নিভে এলেন, নিভে গেল তার সমস্ত তেজ। মেয়ের হাসি খুশির মুখ বিপদ দেখে এক লহমায় শান্ত হলো ভেতরটা। মাতৃত্বের নিকট বরাবরই পরাজিত তিনি। কণ্ঠ কোমল করে বললেন, আর একবার ভেবে দেখো, অন্য সময় হলে আমি বলতাম না, কিন্তু যেখানে অমন গুন্ডা মাস্তানের ব্যাপার জড়িত। নুহা ততোধিক নিশ্চিন্ত কণ্ঠে বলল, আম্মু এসব নিয়ে একদম ভেবো না, পুষ্পিতাকে আমি চিনি, কিছু হলেও আমার কাছে আড়াল করতো না। তুমি এখন যাও, দেরি হয়ে যাচ্ছে। তারপর দেওয়াল ঘড়ি দেখে ভ্রু কপালে তুলে বলল, এই দেখেছো 9:50 বেজে গেছে, এখন আর 10 মিনিট যেতে পারবে? আয়েশা বুঝলেন কথা বাড়িয়ে লাভ নেই, নুহা আর শুনবে না। কেন যেন জোরও করতে পারেন না মেয়েটাকে। বাপের আদরের কন্যা ছিল, হঠাৎ সে নেই। কিছু বললেই ভাবে মায়ের আদর কমে গিয়েছে, চোখে জলের ঝর্ণা নামায়, অভিমান করে না খেয়ে থাকে। ভদ্রমহিলার বক্ষপথ বিফল শ্বাসে ওঠেনামা করলো, কক্ষ ছাড়লেন নিরুত্তর। বাইরে আসতেই সামনে পড়ল পুষ্পিতা, কিছু থমকালেন তিনি, তাকালেন ভালো করে। বৃত্তাকার শুভ্রলতার মতো একটা মায়াবী মুখ, চোখ জড়িয়ে দিল কেমন। পুষ্পিতা ওড়না দিয়ে ঘাম মুছল গলার, হাতের লাঞ্চ ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, আয়েশা অবাক হলেন, তুমি বানিয়েছো? আরে না, বুয়া বানিয়ে রেখে গিয়েছে। আপনি ব্যস্ততায় সময় পাচ্ছিলেন না, তাই আমিই গুছিয়ে আনলাম। চামচ পানি সব এর মধ্যে দিয়ে দিয়েছি, শুধু পরিমাণটা 19-20 হতে পারে। পুষ্পিতার ঠোঁট জুড়ে স্বপ্রভিত সরল হাসি, টানা চঞ্চল দৃষ্টি। অমন সাংঘাতিক দিনগুলো যে পেছনে ফেলে এলো, কোনোরূপ চিহ্নই নেই তার। আয়েশার নরম হৃদয়খানা নির্বিশেষ গলে যায়। আর যাই হোক, মেয়েটা লক্ষ্মীমন্ত। আজ তো প্রথম দেখছেন না, সেই স্কুলে যাওয়ার বয়স থেকে চেনেন। তিনি ঘাড় ফিরিয়ে একবার নুহার দিকে দেখলেন, তারপর ফোঁস করে শ্বাস ফেলে ব্যাগ হাতে নিলেন, ছোট করে বললেন, থ্যাংক ইউ। পুষ্পিতার জবাব সে মৃদু হাসিতে। আয়েশা দরজা অব্দি গেল, ফিরে চেয়ে নুহাকে বললেন, ছিটকিনি ভালো করে লাগাও, কেউ এলে আগে লুকিং গ্লাসে দেখবে, না দেখে কারোর জন্য দরজা খুলবে না। যাওয়ার সময় এই এক সতর্ক বাণী তিনি প্রতিদিন দেবেন। নুহার মুখস্থ, তাও ভদ্রের মতো মাথা কাত করে বলল, আচ্ছা। আয়েশা পুষ্পিতার দিকে চাইলেন, ইতস্তত করে বললেন, পুষ্পিতা, তুমি বাইরে যেও না, ছাদেও না, কেমন? পারে। দুজন সাবধানে থেকো, খেয়ে নিও।
সে অবিলম্বে জানালো। উনি যেতে দরজা লাগায় নুহা ওপর নিচ দুটো ছিটকিনি তুলে দেয়। অষ্টপুটে যুদ্ধে জেতার মিটিমিটি হাসি মাঝে নরম হয়েছে টের পেতে বাকি নেই। এখন নিশ্চয়ই আর পুষ্পিতার থাকা নিয়ে আপত্তি করবেন না। যাক, ওকে আর নিজের কাছে রাখতে কোনো বাধাই রইল না। তবে নুহা বুক ফুলিয়ে প্রশান্ত শ্বাস টানলো। হাসি মুখে ফিরলেও পুষ্পিতার মলিন মুখশ্রী মুছে নিল সেটুকু। তার উদাস অন্যমনস্ক চাউনি মেঝের উপর। এতক্ষণ যে হাসছিল তার লেশ মাত্র নেই। নুহা দুধারে মাথা নেড়ে এগিয়ে এলো কাছে। কাঁধে হাত রাখতেই নড়ে উঠল পুষ্পিতা। ওকে দেখে পুনর্বার অধর টেনে হাসলো। কৃত্রিম এই হাস্যবদন মন খারাপ লুকোনোর নিরর্থক প্রয়াস। নুহা ভনিতাহীন বলে বসলো, এত হেসে কাকে বোকা বানাচ্ছিস আমাকে? পুষ্পিতা ব্যস্ত হয়ে বলতে নেয়, জি কই আমি তো। নুহা বাধা দেয়, ফটাফট প্রশ্ন করে, আম্মু সব কথা শুনেছিস তাই তো? পুষ্পিতা থামলো, কাঁপলো ঠোঁট দুটো। বড় বড় বিষণ্ণ নেত্রদয়ের সাথে চিবুক এসে গলায় থাকে। সে বলল, তাহলে আর কষ্ট পেয়েছিস কিনা জিজ্ঞেস করে লাভ নেই, পেয়েছিস জানি। পুষ্পিতা মৃত কণ্ঠে বলল, এই পাইনি, আমার অভ্যেস আছে এসবের। ছোট থেকে যা যা শুনে বড় হয়েছি তার কাছে আন্টির কথাগুলো কিছুই না। তবে একটা কথা সত্যি, উনি সারাদিন বাইরে এত খাটাখাটনি করেন, এর মধ্যে আবার আমি এসে জুটলাম। নুহা চোখ রাঙিয়ে ধমক দিল, চুপ কর, একদম তোর আলু মার্কা খালুর মতো কথা বলবি না। আম্মু কিন্তু একেবারেই ওভাবে বলতে চায়নি। আসলে হয়েছে কি, উনি ভয় পাচ্ছেন। তুই কত সুন্দর, এলাকার ছেলেরা যদি তোকে দেখে দরজা জানালা ভেঙে ঘরে ঢুকে যায় কি হবে? নাক মুখ কুচকে চাইল পুষ্পিতা। নুহা দুষ্টু হেসে চোখ টিপতে বিরক্ত গলায় বলল, ধুর সব সময় খালি বাজে কথা। নুহার ভাবমূর্তি গুরুতর করে বলল, বাজে কথা? কোন দিক দিয়ে এটা বাজে কথা? যখন ওরকম হবে না তখন মিলিয়ে দেখিস। পুষ্পিতা অতিষ্ঠ হয়ে বলল, খালি বাজে কথা। থাক ভাই, আর বুঝতে হবে না। তোর না মাথা ব্যথা ছিল, কমেছে? একটু একটু আছে। কড়া করে চা। সপ্রবৃত্ত প্রস্তাবখানা নুহা তজ্জ নাকচ করে বলল, না আমি বানাবো। পুষ্পিতা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। কেন, আমারটা ভালো হয়? হয়, কিন্তু তাতে আমার লাভ কি? আমাকে শিখতে হবে না? আরে যদি ভালো চা না বানাই তাহলে তো বিয়ের পরে বিপদে পড়বো। শ্বশুর শাশুড়ির মন জয় করতে হবে না, না হলে তো পরের দিনই বাড়ি থেকে ফেরত পাঠিয়ে দেবে। তুই তো আর সেখানে গিয়ে চা বানিয়ে দিবি না। ওই জন্য আমাকে আগে ভাগে এসব রক্ত করতে হবে, বুঝলি? পুষ্পিতা হেসে ফেলল, মস্তক নেড়েচেড়ে বলল, বাবা কত চিন্তা মেয়ের। আচ্ছা ঠিক আছে যা। নুহা মুচকি হাসে, ভেতর ভেতর ভীষণ তুষ্টিতে লুটিপুটি খায়। যাক, মেয়েটা এবার জোর করে হাসিনি। দ্বিগুণ রষ্টতায় চপল খায় রান্নাঘরের দিকে এগোলো সে। পুষ্পিতা টেবিলে একটা চেয়ার টেনে বসলো। হঠাৎ কিছু মনে করে দাঁড়ালো নুহা, ঘুরে চেয়ে জানালো, সকালে সালমানটি আবার ফোন করেছিলেন। পুষ্পিতার একটু আগে সদ্য ফোটা হাসি মুহূর্তে শেষ। উদ্বিগ্ন হয়ে শুধালো, ঠিক আছে যা। বলিসনি তো আমি? না, যা ইমোশনাল ব্ল্যাকমেল করে রেখেছিস এরপর আর সাধ্য আছে আমার? পুষ্পিতা চোখ বুজে শ্বাস ফেলল। নুহা বলল, তবে শুক্রিয়া কর, আন্টি আমাদের নতুন বাসা চেনেন না। আম্মুর নম্বরও ওনার কাছে নেই, না হলে এতদিনে ঠিক জেনেই যেত তুই এখানে। পুষ্পিতার মলিন স্বর, বলিসনি তো আমি এখানে? জানে না বলেই। আন্টি খুব কাঁদছিল জানিস, বারবার অনুরোধ করছিলেন যে তুই থাকলে জানাই। আমার এত খারাপ লাগছিল মিথ্যে বলতে। পুষ্পিতার বিষাদটুকু হুড়হুড়ে বেগে ফেরত আসে। সমগ্র আঁদল জুড়ে অদৃশ্য ব্যথার অসিত দাগ। হীরক চূর্ণে জলরাশি সেকেন্ডে ছাপিয়ে ফেলে কোঠর। ভেজা কণ্ঠে বলল, বলেই তো এখানে এলাম। আমি জানি মনির রাহাত আমার একটা খোঁজ পাওয়ার জন্য কতটা ছটফট করছে। আমি বুঝি। আমি জন্মের পর মনিকে ছাড়া কখনো থাকিনি। রাহাতটা রাতে না খেয়ে ঘুমায়, জোর করে ওকে তুলে খাইয়ে দিতে হয়। মনির কোমরে ব্যথা, নিচে বসে কাজ করতে পারে না। একটু ঠান্ডা লাগলেই অবস্থা খারাপ হয়ে যায়। শেক দিতে হয় বারবার। এখন এসব কে করবে? আমি তো কাছে নেই, কে দেখবে? শেষ দিকে স্বর্ণালী বুঝে এলো ওর। নুহা বলল, আচ্ছা এক কাজ করলে হয় না? ধর আন্টিকে শুধু জানিয়ে রাখলাম তুই কোথায়, কিন্তু ও বাড়িতে না গিয়ে তুই আমার কাছেই থাকলি।
তাহলে কেমন হয়? পুষ্পিতা সজোরে মাথা নেড়ে বলল, না না না, মনি জানলে আমাকে জোর করে হলেও নিয়ে যাবে, সাথে রাহাত তো আছেই। তারপর আবার খালুজানের সঙ্গে সেই একই অশান্তি। ওদের তো ভালোবেসে বিয়ে। আর যাই হোক, খালুজান মনিকে প্রচণ্ড ভালোবাসেন। আমি ব্যতীত অন্য কিছু নিয়ে কোনো ঝামেলা, কোনোদিন ঝগড়া হয়নি দুজনের। সব কিছুর মূলে সবসময় আমিই ছিলাম। আর সেদিনকার সবটুকু তো তুই নিজেই শুনেছিস, দেখেছিস। ওখানে যাওয়ার মানে পুরো বিল্ডিংয়ের মানুষ আমার উপর ছি ছি করবে। খালুজানের সম্মান নষ্ট হবে। ফ্ল্যাটটাও ছাড়তে হবে আমার জন্য। কিছু না করেও চরিত্রে কাদা, বর্বরতার সহ্যের শক্তি আমার নেই রে নুহা। তাছাড়া আমি চাই না মনি আর খালুজানের সম্পর্ক নষ্ট হোক। আমার সামান্যতম চির ধরুক বা নতুন কোনো ঝামেলা হোক, আমায় একবার যখন চলে এসছি ওখানে না ফেরাই ভালো। আমার একটু খারাপ থাকায় যদি বাকি মানুষগুলোর ভালো হয়, হোক না। হ্যাঁ, প্রথম প্রথম আমাকে ছাড়া মনির কষ্ট হলেও আস্তে ধীরে ঠিকই সামলে উঠবে। দেখিস, ঠিক ভুলে যাবে। এর চেয়ে বেশি কথা ফুটলো না মেয়েটার। বলতে বলতে ঠোঁট ভেঙে ফুপিয়ে কেঁদে উঠল। টেবিলের উপর হাত জড়িয়ে ঠেসে দিল মাথা। গতরে মৃদু টালমাটাল কম্পন বেড়ে এলো ক্রমে। নুহা ব্যস্ত পায়ে কাছে এসে দাঁড়ালো, গায়ে পিঠে হাত বুলিয়ে বলল, সেই তো, একদিন সব ঠিক হবে, আমিও জানি। তুই বোকার মতো কাঁদিস না প্লিজ বাবু। পুষ্পিতা মাথা তুলল। এইটুকুই মুখ বিবর লালচে, যেন চামড়া ফেটে রক্ত আসবে ভাব। বৃহৎ অক্ষিপথের সমুদ্র জলের উত্তোলন। নুহা যেন এক নিরাপদ স্মরণ। পুষ্পিতার পেল্লব দুই বাহু কেমন ঝড়ের বেগে হামলে ধরল তার সরু কোমর। কান্নার শব্দ আর চেপে নেই। চিকন কণ্ঠ ফোড়ে তারা বেরিয়ে এসেছে বাইরে। কেমন হাহাধ্বনিতে বলল, আমার বুকটা জ্বলে যাচ্ছে নুহা, দম বন্ধ লাগছে। আমি মনিকে ছাড়া কি করে থাকবো? রাহাতকে ছাড়া বাকি দিন কিভাবে কাটবে আমার? কেন মনি আমার নিজের মা হলো না বলতো? তাহলে তো পৃথিবী ধ্বংস হলেও ওদের থেকে আলাদা অধিকার বোধের এমন সস্তা বেরিতে আটকে গেলাম আমি সব সময় আমার সঙ্গে। নুহার চোখেও জল বাম হাতে মুছে বলল, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন পুষ্পিতা। পরীক্ষা শেষ হলেই দেখবি তোর সব দুঃখ শেষ। আমার মন বলছে খুব শীঘ্রই একটা শখের প্রজাপতি নিজে উড়ে এসে তোর দরজায় দাঁড়াবে। একটু থেমে বলল, আর তাছাড়া এই তো অল্প কটা দিন, সামনে মাসেই তো আম্মুর বদলি হচ্ছে না, গাজীপুরে শিফট হচ্ছি তো। তারপর একটা নতুন জায়গায় যাব আমরা, নতুন করে কত মানুষকে চিনব, ভার্সিটিতে ভর্তি হব। পড়াশোনায় আবার ব্যস্ত হলে তুইও ঠিক নিজেকে সামলাতে পারবি। পুষ্পিতার জবাব এলো না। তার শরীর ভাঙছে, গলায় হু হু আওয়াজ। নুহা আঁচলে ওর ভেজা মুখ তুলল, আজও গাল থেকে অশ্রু মুছিয়ে বলল, এমন চাঁদের মতো মুখে কি জল মানায়? আমি কিন্তু তোর কান্না দেখতে বসে নেই। আমার সাথে থাকতে হলে সবসময় হাসতে হবে। একটু আগে যেমন হাসছিলি অমন, বুঝছিস? মাথা নেড়ে হেসে বল, হ্যাঁ বুঝেছি। কি হলো বল? নুহা চোখ পাকিয়ে তাকাতে দেয়। তার মুরব্বিয়ানায় পুষ্পিতা স্বল্প হাসল, আদেশ মেনে বলল, কেন এরকম হয় বুঝেছি। এই তো ভালো মেয়ে, বস, আমি চা বানিয়ে নিয়ে আসি এক্ষুনি। নুহার যাওয়ার দিক থেকে চোখ ফেরালো পুষ্পিতা। সালমা বেগম আর রাহাতের নিষ্পাপ মুখটা মানুষপথে ঘুরে ফিরে ভাসছে। অচিরে চক্ষু কোচর ভরে ওঠে, ফোঁটা ফোঁটা বৃষ্টির ন্যায় গাল বেয়ে নামে। বুকটা দুভাগ হয়। একবার ওদের কাছে যাওয়ার তৃষ্ণায় অন্তপথ হাহাকার মাতে। তারপর কানে বাজে সেদিন ভোরের প্রতিটা কথা, প্রতিটা দৃশ্য। এক একটি মানুষের ছুঁড়ে দেওয়া সেসব তিক্ত বিষাক্ত বাক্যবান তীক্ষ্ণ গতিতে এসে মস্তিষ্কে বেঁধে। দুশ্চরিত্রা কলঙ্কিনী শব্দগুলো মনে করতেই পুষ্পিতা চক্ষু পল্লব খিচে নিল, মর্মাহতের ন্যায় ঝোঁক গিলল। ওই দিন সে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে, উন্মাদের ন্যায় ছুটেছিল দিগদশা ভুলে। অথচ কোথায় যাবে, কি করবে কিচ্ছু জানতো না। নুহা যে একইভাবে পেছন পেছন আসছিল তাও খেয়াল করেনি। মেয়েটা জোড়াজোড়ি করে ওকে নিয়ে এলো এখানে। কিন্তু আয়েশা রহমান হয়তো খুশি হননি, অবশ্য না হওয়ারই কথা। সব শুনে যেখানে তার নিজের লোকেরাই বিশ্বাস করলো না, সেখানে আয়েশা রহমান তার রক্তের ধারে কাছে নয়। ওনার জায়গায় উনি একদম সঠিক।
পুষ্পিতা আহত শ্বাস টানলো। সামনে ভার্সিটিতে ভর্তি হতে হবে। সারা জীবন মনি এত দুর্ভোগ পুহিয়েও ওকে পড়িয়েছেন। জীবনে যত উচ্চাল আসুক, এই লেখাপড়া যে কোনোভাবেই ছাড়া যাবে না। যাই হয়ে যাক, মনির মান রাখতে হবে। কিন্তু অনার্স পড়া যে অনেক টাকার ব্যাপার, অথচ এই মুহূর্তে একজোড়া হাত পা ব্যথিত একটা কানাকড়িও নেই ওর কাছে। কোথায় পাবে জানে না, শুধু জানে এখন একটা কাজ জোগাড় করা খুব জরুরি। কিন্তু কি কাজ করবে? এত অল্প লেখাপড়ায় কোনো চাকরিও তো জুটবে না। টিউশনই একমাত্র উপায়, অন্তত সেমিস্টার ফিটুকু জোটাতে পারলেই চলে যাবে। পুষ্পিতা বিরস চোখে সাদা দেওয়াল দেখলো। অতীত যেমন তেমন হলেও ভবিষ্যৎটা যে ওর ভীষণ লড়াইয়ে। আচ্ছা, এই লড়াইয়ে সে পারবে তো টিকতে? প্রতিদিনকার মতো এক ঝাঁক সাঙ্গপাঙ্গ নিয়ে বসে তীব্র। পুরনো দোকানের ভেতর ক্যারামের বোট বসেছে তাদের। দশাধিক যুবকের জটলা, গুটিতে টোকা দেওয়ার এক একটি উৎকজ আওয়াজ। হই হট্টগোল সহ শব্দ স্বাভাবিক রইলেও শাফিন স্বাভাবিক নেই। সে কিছুতেই ঠিকঠাক হতে পারছে না। ভয়াবহ অনুশোচনার ভেতর পড়ছে। এমন উৎসুক মেজাজে বন্ধুদের সাথে খেলতেও বসেনি, কিন্তু এরকম কখনো হয়নি। কত লোককে মারলো, দোকান ভাঙলো, অকারণে বিপদে ফেলে নাকানি চুবানি খাওয়ালো, তাও এরূপ খারাপ লাগেনি। মেয়েটা এতিম, অসহায় জেনেই হয়তো পরিতাপের মাত্রা এত প্রগাঢ়। শাফিন আর চোখে একবার তীব্রকে দেখলো। অগোছালো সোনালি চুলের ছেলেটা কি মাত্রা অতিরিক্ত নিরুত্তাপ। বরাবরের মতো অধর চলছে দিচ্ছে এক টুকরো আগুনে, চোখে মুখে ধীর লহরী। শাফিন আশ্চর্য না হয়ে পারছে না, তীব্র এত ঠান্ডাভাবে বসে কি করে। গতকাল যে কাণ্ড ঘটিয়ে এসেছে, বাবারে বাবা, আপাতত কয়েক মাস পাড়ার সড়ক থাকবে এ নিয়ে। অথচ দেখো তার নিজের অবস্থা, যেন সব ভাবনা ওর একার। তীব্রর মতো নিরুৎসাহিত চেহারাটা, এই টাইট গম্ভীর্য, এসব ওর কেন নেই? শাফিনের ধৈর্য বাদ ভাঙে, চুপ থাকা দুরূহ লাগে। আর এক দণ্ড এভাবে বসে থাকা অসম্ভব। জোরালো উস্কুস সমেত তীব্রর কাছে এসে থামলো সে। রোয়েশ হয়ে বলল, একটা কথা বলবো? তীব্র স্ট্রাইকে টোকা দেয়। সাদা গুটিটা রকেট বেগে গড়িয়ে পকেটে ঢোকে। জানতে চায় কি? তার চিন্তিত কণ্ঠের বান ছুটল। পুষ্পিতা মেয়েটা কোথায় গেল? কোথায় গেল সেটা কি আমি জেনে বসে আছি? তুই যেখানে আমিও সেখানে। কর্কশ কণ্ঠটাই দমে যায় শাফিন। মিনমিন করে বলল, না, তা ঠিক আছে। আসলে আমার এত খারাপ লাগছে, কাল থেকে রাতে ঘুমও হয়নি। মুশফিক ফোরন কেটে বলল, তা হবে কি করে? রূপসী মেয়ের চ্যাপ্টার বলে কথা। শাফিন চিতে বলল, চুপ শালা, মানছি আমি খারাপ, কিন্তু এতটাও নয়। তীব্র বলল, তাহলে সর এখন, খেলছি, বিরক্ত করিস না। শাফিন সরল না, এক চুলও নড়ল না অব্দি। উল্টে স্থূল স্থূল প্রস্তাব রাখলো, আচ্ছা, আমরা মেয়েটাকে খুঁজতে পারি না? তীব্র চোখা নেচে চাইলে বলল, না মানে ভুলটা তো আমাদেরই ছিল। মিরাজ কথাটা সূর্য দিয়ে বলল, আমাদের না, বলো ভুল আমার, মানে তোর। ভালো করে দেখে শুনে কাজটা করলে আজ এমন হতো। হয়েছে রে ভাই, এক কথা আর কতবার বলবে? যতবার তুই ভুলভাল বলবি ততবার। শাফিন মুখ ছোট করে বলল। শাফিন ফুলকো লুচির ন্যায় ফুঁসে ওঠে, জবাব দিতে চেয়েও থামে। তীব্রর দিক চেয়ে বলে, দেখ বিট্টু, মাস্তান বকাটে যাই হই, একটা বিবেক তো আছে। সামনে শনিবার আমার ফ্লাইট, এর মধ্যে একবার মেয়েটাকে খুঁজলে ভালো হয় না? অতটুকু মেয়ে, সাথে এতিম, নিজের কেউ নেই শুনে আমার কেমন কেমন লাগছে ভাই। তীব্র নিরুত্তর। ময়দা ছড়ানো কাছের বোঝে মন্থর তার হস্তগতি। সবাই ওর উত্তরের আশায় যে। শাফিন বুঝল না কথাটা তীব্র শুনেছে নাকি শুনেনি। নিশ্চিত হতে শুধালো, খুঁজবি? আঙ্কেলের সোর্স লাগালে হয়তো খুব সহজে পাবো, বা ওর পরিবার থেকে ওর একটা ছবি। মাঝপথে অনীহ থমথমে জবাব এলো, দরকার নেই। শাফিন উৎকণ্ঠিত হয়ে বলল, কিন্তু এটা কি উচিত হবে? আমাদের জন্যই তো। উচিত অনুচিত নিয়ে মাস্তানরা ভাবে না। কাল যা করেছি ওটাই অনেক বেশি। তাছাড়া তোর ইচ্ছে করলে তুই খোঁজ, আবার সময় নেই। পরপর গোলাকার স্ট্রাইক ঠেলে দিল সে। দরজা অবধি যেতেই মিরাজ বলল, কে রে, খেলবি না? কই যাস? তীব্র চেপে উঠেছে। যেতে যেতে ক্ষুদ্র জবাব দিল, কাজ আছে। তার ছুটে যাওয়া লাল জিপের দিকে চেয়ে রইল শাফিন। এই ভর্ত পরে ওর কি কাজ মাথায় ঢোকেনি। এমনিতে তো মন্ত্রীর কথা এলে আড্ডা রেখে নড়ে না সে, চসূচক শব্দ করলো। তীব্র না চাইলে এত বড় শহরে একটা মেয়েকে একা খুঁজবে কিভাবে? না আছে দলবল, না আছে ক্ষমতার বাপ। তো একটা বিষয় নিয়ে নিশ্চিত শাফিন, গতকালের পর তো ধরেই নিয়েছিল তীব্র নিজ উদ্যোগে পুষ্পিতাকে খুঁজতে নামবে।
নিচে না মুখ অন্তত কিছু একটা করবে এ নিয়ে। এখন তো রীতিমতো ধারণার পাশে উল্টে গেল তার। মুশফিক ওর কালো মুখ লক্ষ্য করে বলল, আমাদের মন খারাপ করে লাভ নেই বুঝলি। বিট্টু যখন চায় না এসবে জড়াতে তখন বাদ দে। আর ঠিকই তো, কাল যে অত কিছু করলো ওসবই বা কজন করবে। মিরাজ ভাবুক কণ্ঠে বলল, কিন্তু ও কি এসব রাহাতের জন্যই করেছিল নাকি অন্য কিছু? তোদের কি মনে হয়? বাকিরা চিন্তায় পড়লো এবার। সত্যিই তো তীব্রর ওসব করার কারণ কি শুধুই রাহাত? খোরশেদুল পরিশ্রান্ত ভঙ্গিতে বসার ঘরে কেদারায় বসলেন, চোখে মুখে অপার ক্লান্তি। সবেমাত্র হাসপাতাল থেকে ফিরলেন, বিকেলে আবার অফিসে হাজিরা দিতে যেতে হবে। ওদিকে ক্যাটারিং এর বাকি টাকাও দেওয়া দরকার। কখন না কখন লোক পাঠায় তারা। এই বয়সে এত ছুটাছুটি শরীরে আর সইছে না। গতকাল থেকে একটা না একটা বিপর্যয় নেমে আসছে কাঁধে। সব তো ভালোই চলছিল, একমাত্র মেয়ের বিয়ে অনুষ্ঠান, পুষ্পিতার বিদায় হওয়া, মাঝখান থেকে অভদ্রগুলো এসেই সব কেমন বানচাল করে দিয়েছে। কাল সবার সামনে মিথিলাকে রেখে চলে গিয়েছে পলাশ। প্রথমে তিনি ভেবেছিলেন রাগ করেছে, মাথা ঠান্ডা হলে নিজেই ফিরবে, কিন্তু সে ছেলে ফেরেনি, এমনকি ফোন অবধি ধরছে না। এদিকে সমস্ত বিটিকের লোকজন মিথিলাকে কটু কথা শোনাতে ব্যস্ত। দেখছেও বাঁকা তুচ্ছ চোখে। তার উপর স্বামীর অমনভাবে রেখে যাওয়ায় হাসি ঠাট্টায় সুবিধা হয়েছে ওনাদের। সালমা বেগমের প্রেশার হাই। ভোরের দিকে ওয়াশরুমে গিয়ে পা পিছলে পড়েছেন। অসাবধানতায় স্টিলের ট্যাপে মাথা ঠুকেছে, রীতিমতো গল গল করে রক্ত বের হয়েছে ক্ষত থেকে। বাড়িতে তখন অল্প কজন, সকলে দিশেহারা হয়ে ওনাকে নিয়ে হাসপাতালে ছুটেছেন। দুর্বল সালমা বেগম এখন ভর্তি সেখানে, স্যালাইন চলছে পচাপচ। আলিয়া, বানু, মহিদুল সাহেব সবাই ওখানেই আছেন। খোরশেদুলের সবকিছু কেমন বিষাক্ত লাগছে। মেয়ের বিয়ে হলো না 2 দিন, এর মধ্যে এরকম একটা জঘন্য কাণ্ড। তাও জামাইয়ের সামনে অসভ্যগুলো যাতা শুনিয়ে গিয়েছে। মান ইজ্জত কিছু অবশিষ্ট নেই। তিনি শোবার ঘরের বন্ধ দরজার দিকে চাইলেন এক পল। মিথিলা স্বেচ্ছায় বন্দি সেথায়। ভোরবেলায় এত চেঁচামেচি তো একবার উকি অবধি দিল না। ভিতরে আবার কিছু উল্টাপাল্টা ঘটেনি তো, যা সবকিছুর সম্মুখীন হচ্ছে মেয়েটা বিপন্ন হয়ে কিছু করে না বসে। খোরশেদুলের বুক কাঁপে, মস্তিষ্কের শিরা লাফাতি তস্ত্র এগোলেন ওই ঘরের দিকে। রাহাত হাত মুখ ধুয়েছে কেবল, বাবার সাথে এসেছে বাড়িতে। আচমকা মনে পড়লো বারান্দার চারাগুলোতে 2 দিন পানি দেওয়া হয়নি। পুষ্পিতা নিয়ম করে যত্ন নিত সেসবের। সে দ্রুত প্লাস্টিকের মগে পানি ভরল, দুরন্ত ছুটল বসার ঘরের দিকে। এসে দেখলো 2 দিনে কেমন নেতিয়ে পড়েছে পাতাগুলো। পুরনো সতেজ ভাবটা কম হবে না, তার ছোট আপু নেই যে। সে সযত্নে সবগুলোতে পানি ঢালে। আকস্মিক রাস্তা হতে উৎকট শব্দ, হর্ন বাজলো গাড়ি। একবারের জায়গায় বেশ কয়েকবার। না চাইতো ছেলেটার মনোনিবেশ ঘুরে যায় সেদিকে। সহজভাবে চাইলেও উন্মুক্ত জিপে বসা তীব্রকে দেখতে দৃষ্টিচোখর প্রকট হয়ে আসে। তীব্র হাত নাড়ল, ইশারায় নেমে আসতে বোঝালো ওকে। আর কে পায়, মগ গাছ পানি ফেলে রেখে দৌড় লাগালো রাহাত। ধূপধাপ আওয়াজে খোরশেদুল ফিরে চাইলেন। ছেলের চপলতা দেখে শুধালেন, কোথায় যাচ্ছেন? রাহাত বিলম্বহীন গড়গড় করে বলল, গাছে পানি দিতে গিয়ে মগটা নিচে পড়েছে আব্বু, নিয়ে আসি। যাও। রাহাত বেরিয়ে গেল দূর খুলে। খোরশেদুল এই সামান্য ব্যাপার নিয়ে ভাবলেন না। দুশ্চিন্তাগ্রস্ত মেজাজে নিজের কাজে এগোলেন। তীব্র জিপ দালানের একটু সামনে দিয়ে থামিয়েছে, যাতে হুট করে রাহাতের পরিবারে কেউ না দেখে ফেলে। দেখলে অবশ্য ওর কিছু হবে না, ছোট ছেলেটা ভুগবে। রাহাত যেন হাওয়ার বেগে এলো, গাড়ির কাছে এসে থামলো। হাঁপাতে হাঁপাতে বলল, আপনি? তীব্র সিটের নিচ থেকে জলের বোতল বের করে এগিয়ে দিল। রাহাত মাথা নাড়ল দুদিকে, বোঝালো লাগবে না। সে রেখে দিল আগের স্থানে। রাহাত একই প্রশ্ন আবার করল, উত্তেজিত সে। ভাইয়া আপনি এখন এখানে? তীব্র ভু উঁচিয়ে শুধালো, ছোট বুকে ফেরত চাই। ক্ষুদ্র চেহারা সবটুকু ছলকে উঠল সবেগে। প্রত্যাশার কিরণ প্রতি পড়তে ছড়ালো। বিদ্যুৎ গতিতে ঘাড় ঝাঁকালো রাহাত। চাই মানে 100 বার চাই। তীব্র দরজা খুলে দিল। বসো। আপনি কি আপুর খোঁজ পেয়েছেন? ভারী কণ্ঠের শান্ত উত্তর। ওঠো বলছি। বিভ্রান্ত রাহাত উঠে বসলো। তীব্র হুইল ঘোরাতে ঘোরাতে বলল, তোমার আপুর কলেজ চেনো? না। নাম জানো? হ্যাঁ। রাহাত সারাটা পথ ছটফট করলো। ব্যগ্রচিত্তে বসে থাকা কঠিন। তীব্র কোথায় নিয়ে যাচ্ছে কিচ্ছু জানে না, শুধু চাইছে গেলেই যেন পুষ্পিতাকে পায়। অথচ তীব্র হতে সামান্য আওয়াজ নেই। একেবারে পুষ্পিতার কলেজের সামনে এসে জিপ থামালো সে। নামলো, ওকে বলল, তুমি বসো, আমি আসছি। রাহাত অস্থির হয়ে বলল, আমি যাব না। তীব্র আশেপাশে দোকান দেখিয়ে বলল,
যে কোনো দোকানে আমার নাম বললেই হবে, আমি যাব আর আসবো। রাহাতের নিরস বদন উজ্জ্বল হলো না, শুধু খাড়কাত করলো একটু। তীব্র কলেজের ভিতর পা বাড়ায়। প্রথমে দারোয়ানের সঙ্গে কথা বলে মূল ভবনের দিকে এগোয়। রাহাত কাতর চোখে চেয়ে থাকলো। ছোট্ট বক্ষভেদ করে ব্যথাতুর শ্বাস এলো। খুব ভোরবেলা বেরিয়েছিল মাকে নিয়ে। চঞ্জিত চেহারায় অশেষ শ্রান্তি, অথচ পুষ্পিতার খোঁজ পাবে শুনতে সব কেমন এক ঝটকায় মুছে গিয়েছে। এখন ফিরে পাবে তো ছোট আপুকে, ওকে নিয়ে বাড়ি ফিরতে পারবে তো। গতকাল ওর উপর দিয়ে কম ঝড় যায়নি। খসিদুল ঠিক বুঝেছিলেন এসবের পেছনে সেই যে গিয়ে কথাগুলো তীব্রদের কানে দিয়েছে। আর তাতেই ক্রোধে আগুন হয়ে গায়ে হাত তুলতে পর্যন্ত উদ্যত হয়েছিলেন তিনি। আলেয়া বানু আটকেছেন ছেলেকে। নাতি তার বংশের প্রদীপ, তার চোখের পনি। কিন্তু মিথিলা রেহাই পেল না। বাইরের লোকজনের সামনে আলেয়া কুলুপ এঁটে থাকলেও ঘরে ঢুকে জবান ছুটেছে তার। ছোট কণ্ঠে প্রতিটা কথায় ওকে খুঁচিয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে যা নয় তাই শুনিয়েছেন। মিথিলা তো আর পুষ্পিতার ন্যায় নরম সরম নয়। একে স্বামী ফোন ধরছে না, ব্লক করেছে নম্বর 2 এসব। সে নিজেও তেলে বেগুনে জ্বলে উঠল। পাল্লা দিয়ে দাদির সঙ্গে তর্কে নামলো। কথা কাটাকাটির পর্যায়ে তখন তুঙ্গে। খসিদুল মেয়েকেও কিছু বলতে পারেননি, মাকেও না। তবে স্বস্তি পেয়েছিলেন সালমা ওষুধের প্রকোপে নিদ্রায় বিভোর থাকায়। না হলে কি যে হতো। ভোরে নুহাকে ফোন করে যখন কোনোভাবেই পুষ্পিতার খোঁজ পেলেন না সালমা, আরও 4 গুণ ভেঙে পড়লেন। ফলস্বরূপ অমনভাবে পড়ে গিয়ে মাথা ফাটলো। রাহাতের বিশ্বাস পুষ্পিতা ফিরলে এসব কিছু আবার ঠিক হয়ে যাবে। আগের মতো তো ভালো কিছু হবে। এক তুড়িতে মাও সুস্থ হয়ে উঠবেন। রাহাতি চিন্তার মধ্যেই তীব্রকে দেখা যায়। আসছে সে। রাহাত ব্যাকুল চোখে তাকালো। তীব্রকে ওভাবেই ঠায় বসা দেখে বলল, কিছু খেলে না? রাহাতের ওতে কান নেই। বিক্ষিপ্ত অধীর প্রশ্ন ছুড়ল, আপুকে পেয়েছেন? আপু কি ভেতরে আছে? তীব্র বলল, না। রাহাতের উতলা চোখ দুটি নিরাশায় নিভে গেল। নিস্পৃহ আওড়ালো। তাহলে? তীব্র জিপে উঠতে উঠতে বলল, ব্যবস্থা করেছি যাতে তোমার আপু এখানে পা রাখলেও খবর আমার কানে চলে যায়। কিন্তু ছোটপু এখানে এসে কি করবে ভাইয়া? ওর তো এখানকার পড়াশোনা শেষ। জানি, তাও আসবে। যদি না আসে? তীব্র ভ্রু কুচিয়ে চাইল। কথাটা ফেলে দেওয়ার মতো মনে হয়নি। সত্যি যে মেয়ের মাথার উপর ছাদ আছে কিনা জানা নেই। সে কি আহুদির পড়াশোনার জন্য কলেজপত্র নিতে আসবে কলেজে? যদি না আসে তবে সে সমস্ত পরিকল্পনাটি তো মাটি। তীব্রর মুখের গুরুতর ভঙ্গি দেখে রাহাত যা বোঝার বুঝে নেয়। চাপা ক্রন্দনে ফিনমিনে ঠোঁট ভেঙে চুড়ে আসে। তীব্রকে শান্ত করতে বলে, কেঁদো না, তুমি না বড় হয়ে আমার মতো হবে। আমার মতো হতে গেলে কিন্তু কান্না ভুলে যেতে হয় রাহাত। কিন্তু ছোটপু? পাওয়া যাবে, নিশ্চিন্ত থাকো। রাহাত অশ্রু মুছে বলল, সত্যিই যাবে? তীব্র মাথা দোলালো। এক পেশে হাসলো একটু। পোড়া ঠোঁট কামড়ে ভাবল, তীব্র আজ অব্দি যে কাজে হাত দিয়েছে তা বিফলে যায়নি। মেয়ে যেখানেই থাকুক, জমিনে বা পাতালে, খুঁজে আমি নেবই। দরজা নিরন্তর কড়াখাতির শব্দেই বিরক্ত হলো মিথিলা। চসূচক শব্দ করলো। শোয়া থেকে উঠে এসে ছিটকিনি টানলো। মেয়ের অক্ষত মুখখানা দেখতেই প্রাণ পেলেন খসিদুল। প্রকাশ না করলেও গোপনে বুক ভরে দম টেনেছেন তিনি। তারপর গম্ভীর গলায় বললেন, সকাল থেকে দরজা খুলেছিলে না কেন? মিথিলা যত চাই হোক বাবাকে মানে ভয় পায়। উত্তরে মাথা নুয়ে বলল, ভালো লাগছিল না কিছু। ভোরবেলা অত চেঁচামেচি শোনেনি। তোমার মা যে পরে ব্যথা পেয়েছেন, হাসপাতালে নিয়ে গেলাম, টের পাওনি? মিথিলা ভীষণ আশ্চর্য মনে চাইল। অবাক কণ্ঠে বলল, মা হাসপাতালে কেন, কি হয়েছে? পাল্টা অবাক হলেন খসিদুল। এই ঘর আর বসার ঘর কতটা দূরে? সাউন্ড প্রুফ তো নয়। সালমার মাথা ফাটা নিয়ে সকালে স্থূল স্থূল বাঁধালেন ওনারা। এমনকি আলেয়া অবধি নাকে কাঁদলেন। অথচ মেয়েটা কিছুই জানে না। খসিদুল ব্যথিত হলেন। ঠিক বুঝেছেন তাহলে। মেয়েটা অধিক শোকে স্তব্ধ হয়ে পড়েছে। স্বামীর ফেলে যাওয়া আর কত মানুষের খোঁচাখুচি। তার মেয়ে বড় আদুরে আহ্লাদে মানুষ। এরকম পরিস্থিতিতে কি কখনো গিয়েছে? খসিদুলের মায়া হলো। পিতৃসুলভ মমতার চাউনি উপচে এলো দু চোখে। এখন মায়ের কথা শুনলে মেয়েটা এর উপর আবার আরেক চিন্তায় পড়বে। থাক বরং। মিথ্যে বললেন, তেমন কিছু না, দুর্বল, স্যালাইন দিচ্ছে। মিথিলার ছোট জবাব। ওহ। প্রসঙ্গ পাল্টাতে বললেন খসিদুল, পলাশের সঙ্গে কথা হয়েছে? অচিরেই মুখে মেঘ জমল মিথিলার। আগের থেকেও ভার ভার স্বরে জানালো, না। ফোন করেনি? মিথিলার বলতে খুব লজ্জা লাগছে, তাও জানালো, করেছিলাম,
আমাকে ব্লক করে দিয়েছে। খসিদুল এবার সোজাসুজি শুধালেন। ওই বখাটেগুলো যা যা বলে গেছিল সব সত্যি? মিথিলার চিবুক গলার কাছে ছিল এতক্ষণ। প্রশ্নটা এবার গলা ফুঁড়ে বেরিয়ে যাওয়ার প্রয়াস জানালো। যথাযথ উত্তর দিতে ব্যর্থ সে। মিথ্যা বলতে গেলেও সুনিশ্চিত ধরা পড়বি, চুপ করে থাকলেও বিপদ। কোন দিকে যাবে, কি বেছে নেবে? বিয়ের দুদিনের দিন মানুষ ঘুরে ফিরে শহর ছাপিয়ে ফেলে, আর সে কিনা এসব প্রেম নিয়ে পুরনো কাসুন্দি খাটছে। মিথিলার রাগের সবটুকু চড়া হলো নাহিদের উপর। কোন কুলক্ষণে বলজের সাথে সম্পর্কে গিয়েছিল কে জানে। নিজেও ভালো থাকবে না, ওকেও ভালো থাকতে দেবে না, সামনে পেলে চড়িয়ে লাল করে দেবে একদম। খসিদুল মেয়ের হাব ভাবে যা বোঝার খুঁজে নিলেন। হতাশ হলেন ভীষণ, আক্ষেপ জানিয়ে বললেন, তোমার থেকে আমি এসব আশা করিনি মিথিলা। ওরকম একটা মাস্তানের বন্ধু তো মাস্তানি হবে। কি রুচিহীনের মতো কাজ করেছো, ছি ছি। আজ সব মানিজ্জত এইভাবে জ্বলে ডুবলো আমার। মিথিলা আর্ত চোখে তাকায়, ভিজা স্বরে বলে, আব্বু প্লিজ, এ নিয়ে কাল থেকে সবার উল্টাপাল্টা কথা শুনছি, অন্তত তুমি ওসব বলো না। খসিদুল লম্বা শ্বাস ছাড়লেন, বললেন, ঠিক আছে, ব্লান্ডার যা করার তো করেই ফেলেছো। এখন কিভাবে কি ঠিক করবে কিছু ভাবলে? মিথিলার কালো চেহারা দুপাশে মাথা নাড়ল। সে কাল থেকে ভেবেছে, কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। পলাশ এত শক্ত মানুষ, সে কি বলে ওকে বাগিয়ে আনা যাবে, মস্তিষ্কে ধারালো বুদ্ধিটা কোনো মতই আসেনি। খসিদুল বললেন, তাহলে আমি যা বলছি শোনো। পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করো, হাল ছেড়ো না, চেষ্টা করতেই থাকো। তোমার নাম্বার ব্লক করলে অন্য নাম্বার থেকে কল দাও। এইভাবে বিয়ের পর দিন বউ ফেলে রাখা তো ভালো নয়, কথা নয়। তাও একটাই নর্মাল ইস্যু নিয়ে এত রিয়েক্ট করবে কেন? খসিদুল বললেন। মিথিলা দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলল, ও মনে হয় আর আমাকে ফিরিয়ে নেবে না আম্মু। খসিদুল শক্ত কণ্ঠে বললেন, ফ্রিয়ে নেবে না বললেই হলো? এটা কি মগের মূল্য পেয়েছ? দেশে আইন কানুন বলে একটা আছে, ভালোই ভালোই আসতে বলো, না হলে আমিও অন্য ব্যবস্থা নিব। গজগজে ক্রোধে ছেড়ে চলে গেলেন তিনি। কিন্তু মিথিলার নিভু নেত্র জলজল করে উঠল, দপদপ করে সাড়া দিল মস্তিষ্কের প্রতিটি কোষ। এই তো উপায় পেয়েছে। এতটা সময় ভেবে ভেবেও যা উদ্ধার করতে পারেনি, বাবার এক কথায় তার নিজে থেকে হানা দিল এক্ষুনি। মিথিলা তস্ত্র দূর চাপালো, বিছানা থেকে ফোন হাতে তুললো, ঝটফট কল লাগালো পলাশের লেখা নাম্বারে। তবে ব্লক লিস্ট থেকে নাম্বারটা তখনও সরায়নি পলাশ। মিথিলার নাক ফুলে স্ক্রিনে চোখ বোলায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিভাবে ব্লক ছোটাতে হয় ভালো করে জানা আছে ওর। মিথিলার তৎপর হস্তে গোটা গোটা মেসেজ টাইপ করে পাঠালো, তুমি কি ফোন করবে, নাকি আমি কোনো স্টেপ নিতে বাধ্য হব পলাশ? আর যেরকম ভাবছি তেমনটা করলে সেটা অবশ্যই তোমার জন্য সুখকর হবে না। তারপর অপেক্ষা করলো উত্তরে। ডোজে কাজ হবে কিনা চিন্তিত সে। পুরো 4 মিনিট ফোন হাতে নিয়ে পায়চারি করার মধ্যে স্ক্রিন জ্বলে উঠল। পলাশ কল ব্যাক করেছে। ক্রূর হাসলো মিথিলা। রিসিভ করে কানে গুজতেই ওপাশ থেকে শশব্যস্ত প্রশ্ন এলো, স্টেপ নেবে মানে কি বলতে চাইছো তুমি? তুমি যা বুঝেছো তাই। আমি কি বুঝবো? তোমার থেকে শুনতে চাই। সেসব পরে শোনাচ্ছি, আগে তুমি বলো, এভাবে আমাকে এখানে রেখে যাওয়ার মানে কি? মানে কি আবার? বলতেই তো এলাম। তোমার মতো লোভী গোল্ড ডিগার মেয়ের আমার ঘরে কোনো জায়গা নেই। সবই তো শুনছি, কি বাধাই করার রেকর্ড তোমার। অত মানুষের মধ্যে আমার মান সম্মান স্ট্যাটাস ধুলোয় মিশিয়ে দিয়েছো। মিথিলা তেতে ওঠে, একদম ফালতু কথা বলবে না। বিয়ের আগে সবারই কম বেশি এসব থাকে, তোমার নেই মনে হয়? খোঁজ নিলে দেখা যাবে তোমার রেকর্ড আমার থেকেও সুন্দর। পলাশ কাঠখোট্টা জবাব দিল, আমার এরকম ফালতু ক্যারেক্টার না। মিথিলা ফুঁসে বলল, চুপ করো। 2-4টা প্রেম এ যুগের খুব কমন ব্যাপার, এসব দিয়ে তুমি আমার চরিত্র মাপতে পারো না। তারপর চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, আচ্ছা বেশ, এত কথার দরকার নেই। আমি যা বলছি এখন তাই শোনো। চুপচাপ ভদ্র ছেলের মতন এসে আমাকে নিয়ে যাও। পলাশের জবাব আসে, মাথা খারাপ নাকি? শোনোনি কি বললাম? তোমাকে আমি ফিরিয়ে নিচ্ছি না। মিথিলা ভ্রু উচালো, আচ্ছা বেশ, নিতে হবে না।
আমি বরং থানায় গিয়ে একটা মামলা ঠুকে আসি, বলি যে আমার স্বামী বিয়ের পরের দিন বিনা কারণে আমাকে বাপের বাড়ি ফেলে গিয়েছে, কারণ সে অন্য নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত। বা বলবো যে আমার বাবা যৌতুক দিতে চাননি দেখে নারাজ হয়েছে। পলাশ বিস্ময়ে হাঁ হয়ে বলল, হোয়াট রাবিশ, আমি এরকম কিছু বলিনি। তাছাড়া প্রমাণ কি এসবের? তাহলে আমি বিয়ের আগে যা যা করলাম তোমার কাছে সেসবের প্রমাণ কোথায়? তুমিও তবে অযথা ব্লেম করছো আমাকে, তাও কে এসে কি না কি বলে গেছে সে নিয়ে। শোনো পলাশ, 100টা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করলেও আইনে কিন্তু শাস্তি নেই, কিন্তু বিয়ের পর অহেতুক কারণে বউ রেখে গেলে ফেরত না নিতে চাইলে আইনে কিন্তু এর শাস্তি অনেক ভয়াবহ। অন্তত মামলার চক্করে ইঞ্জিনিয়ারিং করা ছুটে যাবে তোমার। আর বিদেশ যাওয়ার কথা তো বাদই দাও, এখন তোমার একার সম্মান যাচ্ছে, তখন তোমার পুরো পরিবারের সম্মান কোথায় যাবে ভাবতে পারছো?